হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু অরিজিৎস বায়োলজি ক্লাসেস। আগের দিন অবধি আমরা পড়েছিলাম হচ্ছে তোমাদের আহ, চোখ বা যেটা চোখের বিভিন্ন অংশ বা চোখের বিভিন্ন ত্রুটি, ঠিক আছে, বা মানে চোখে কী কী প্রবলেম হতে পারে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেসোবায়োপিয়া কিংবা ক্যাটারাক্ট, যেগুলো আগের দিন আমরা পড়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গমন, মানে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন। মানে একটা যে কোনো প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, কুকুর বিড়াল থেকে শুরু করে যে কোনো প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে প্যারামেসিয়াম থেকে ইউগ্লিনা থেকে যে কোনো প্রাণী বা যে কোনো যার কারোর একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় মুভমেন্ট হচ্ছে, সেটাকে আমরা আমরা জানি যে একই স্থানে থেকে যখন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হচ্ছে তাকে আমরা বলি চলন, এবং চলনের মাধ্যমে যখন আমাদের স্থানান্তর ঘটে, স্থান পরিবর্তন ঘটে, তখন তাকে বলে গমন। এবার বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে গমনের অঙ্গ বিভিন্ন। মানুষের ক্ষেত্রে পা, যেমন প্যারামেসিয়ামের ক্ষেত্রে হচ্ছে সিলিয়া, যেমন ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে বা ইউগ্লিনের ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাজেলা, যেমন আমাদের অ্যামিবার ক্ষেত্রে সিউডোপোডিয়া। ঠিক আছে, এরকম বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকম গমনাঙ্গ রয়েছে যেগুলো তারা ইউজ করে এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছে। ওকে, ফার্স্ট দেখো গমনের চালিকা শক্তি, মানে কেন আমাদের গমন করা প্রয়োজন? খাদ্যের অন্বেষণ, খাদ্য খোঁজার জন্য বা খাবার খোঁজার জন্য, খাদক প্রাণী থেকে আত্মরক্ষা, যারা খেতে চাইছে, যারা প্রিডেটার, বড় বড় প্রিডেটার, যারা যারা হরিণ সাপোজ, তার গমন করা প্রয়োজন বাঘের হাত থেকে বাঁচার জন্য, এরকম টাইপের আর কি, মানে আত্মরক্ষার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে ছড়িয়ে পড়া, এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া, বিভিন্ন জায়গায় স্থানান্তর করা এবং সেখানে নিজের বসতি স্থাপন করা, এই জিনিসটা এটা হচ্ছে ছড়িয়ে পড়া। আশ্রয় বা বাসস্থান খোঁজা, কিংবা প্রজননের জন্য, মানে কোনো পার্টনার খোঁজা তার জন্য, কিংবা নতুন এবং অনুকূল পরিবেশের সন্ধান করার জন্য, বিভিন্ন কারণে বিভিন্ন প্রাণীদের বিভিন্ন কারণে গমনের প্রয়োজন হয়। আমাদের কেন গমনের প্রয়োজন? আমরা স্কুল যাচ্ছি বা পড়তে যাচ্ছি, বা আমরা বাজার যাচ্ছি, বা আমরা কোনো কাজে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, তো আমরা তো গমন করছি বিভিন্ন কারণে। শিক্ষা উদ্দেশ্যে বলি, বা খাদ্যের উদ্দেশ্যে বলি, বা কি বলবো, এন্টারটেনমেন্ট উদ্দেশ্যে বলি, ঠিক আছে, যে কোনো কারণে আমরা গমন করছি। তো এইটাই বলছে বিভিন্ন কারণে আমাদের গমন করা প্রয়োজন হয়। এইবার বিভিন্ন ধরনের প্রাণীর গমন অঙ্গ দেখো। ফার্স্ট আমরা আসবো সিউডোপোডিয়া, যেটা অ্যামিবা। ঠিক আছে, অ্যামিবা কীভাবে গমন করে? এটা তো যদি অ্যামিবার বডি হয় না, এটা যদি পুরো অ্যামিবার বডি হয়, ওর গোটা বডি থেকে একটা অংশ বেরিয়ে আসছে, তারপর আস্তে আস্তে ও কী করছে, আরেকটা মানে ওই বডি থেকেই আরেকটা অংশ এভাবে বেরিয়ে চলে আসছে, আবার আরেকটা অংশ এভাবে বেরিয়ে চলে আসছে। এরকম করতে করতে সে একটা জায়গা থেকে আরেক জায়গায় কী করছে, মুভ করতে পারছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে নর্মাল, ধরো অ্যামিবার একটা ইয়া ধরো এটা, ঠিক আছে। এবার এইখানে দেখো এটা হচ্ছে অ্যামিবা, তো এবার ও কী করলো, একটা অংশ এভাবে বাড়িয়ে দিল, কিন্তু আবার যখন চলে গেলো, আবার হয়তো পরবর্তীকালে এই অংশটা বাড়িয়ে দেবে, আবার এই অংশটা বাড়িয়ে দেবে, আবার এই অংশটা বাড়িয়ে দেবে, এরকম করতে করতে কী করবে, ও এগিয়ে এগিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এর মুভমেন্ট হচ্ছে, যেটাকে আমরা সিউডোপোডিয়া বা ক্ষণপদ বা সিউডোপোডিয়া আমরা বলছি। ঠিক আছে, তা অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউডোপোডিয়া। সিউডোপোডিয়ার মাধ্যমে অ্যামিবা এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে। আচ্ছা, নেক্সট আসছি সিলিয়া। সিলিয়া হচ্ছে আমাদের অনেক, মানে সিলিয়া অনেক প্রাণীদের মধ্যে পাওয়া যায়। এমন একটা প্রাণী হচ্ছে প্যারামেসিয়াম। ঠিক আছে, প্যারামেসিয়ামের বহি আবরণে অবস্থিত সিলিয়ার আন্দোলনের সাহায্যে গমন করে বলে একে সিলিয়ারি গমন বলা হয়। ওকে, যেমন সিউডোপোডিয়াল বা অ্যামিবার্ড লোকোমোশন বা অ্যামিবার্ড গমন বলছি আমরা, বা সিউডোপোডিয়াল গমন বলছি, একে সিলিয়ারি গমন বলা হয়। ঠিক আছে, যেটা সিলিয়ার সাহায্য হচ্ছে, এবং কী করছে, সিলিয়াগুলো অনেকগুলো ছোটো 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 এরকম, যদি ধরো কথা আমরা বলছি, এটা যদি কোনো একটা প্রাণী হয়, এরকম ছোটো ছোটো অসংখ্য ক্ষুদ্র 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 এরকম করে সিলিয়া থাকে। ঠিক আছে, এটা সব সিলিয়া, এরকম অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরকম করে সিলিয়া থাকে। ঠিক আছে, তো এগুলোর কী হয়, আন্দোলন হয়, আন্দোলন মানে আলোড়ন, মানে এগুলো কী হচ্ছে, এক একটা মানে ঢেউয়ের মতো ওঠে। ঠিক আছে, ঢেউয়ের মতো উঠে উঠে কী করে, যত ঢেউয়ের মতো ওঠে তত কিন্তু ওরা এগিয়ে এগিয়ে চলে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে সিলিয়ার গমন। তারপর হচ্ছে ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা হচ্ছে, ফ্ল্যাজেলার সাহায্যে ফ্ল্যাজেলা আসলে লেজের মতো হয়, এরকম সাপোজ, এরকম একটা লেজের মতো। ঠিক আছে, হচ্ছে লেজের মতো অংশ। এবার এই ফ্ল্যাজেলার মধ্যে আন্দোলন বা আলোড়নের সৃষ্টি হয়, যার ফলে কী হয়, ও মানে কী হয়, এরকম জাস্ট মাছের মতো এরকম জাস্ট একটা মুভমেন্ট, এরকম একটা মুভমেন্ট করে করে এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম মুভমেন্ট আমরা ইউগ্লিনার মতো দেখতে পাই এবং কিছু ব্যাকটেরিয়ার মতো দেখতে পাই, যেটা হচ্ছে ফ্ল্যাজেলার সাহায্যে গমন, যেটা আমরা ফ্ল্যাজেলিয়ার বা ফ্ল্যাজেলীয় গমন বলছি, বা ফ্ল্যাজেলার লোকোমোশন বলছি আর কি। ঠিক আছে, তো বোঝা গেল এই তিনটে, একটা বললাম সিউডোপোডিয়া, একটা বললাম সিলিয়া, একটা বললাম ফ্ল্যাজেলা। সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবা গমন করছে, তাকে অ্যামিবার্ড গমন বা অ্যামিবার্ড লোকোমোশন বলছি। সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়াম করছে, আর ফ্ল্যাজেলার সাহায্যে ইউগ্লিনা। ঠিক আছে, ইউগ্লিনা ছাড়া কিছু ব্যাকটেরিয়াও করে। ঠিক আছে, আচ্ছা,
নেক্সট, মাছের সন্তরণ। মাছের সন্তরণ মানে মাছ যে সাঁতার কাটছে না, তার যে কীভাবে সাঁতার কাটছে, সে বডিটাকে কীভাবে ব্যালেন্স করছে, আপ ডাউন কীভাবে করছে, সেটা আমরা এবার দেখবো। দেখো, তো মাছ অস্টিকথিস শ্রেণীভুক্ত মুখ্য জলজ প্রাণী। মাছ জলে সন্তরণ পদ্ধতি গমন করে। জলে সাঁতার কাটার সুবিধার জন্য দেহ মাকু আকৃতির মানে আকৃতি হওয়ার জন্য ছাড়াও, মানে এক তো দেহ মাকু আকৃতি হচ্ছে, মাকু আকৃতির হয়, এছাড়াও মাছের প্রধান গমনাঙ্গ পাখনা এবং মেরুদণ্ড সংলগ্ন মায়োটম পেশি। এই মায়োটম পেশির মনে রাখবে, পরীক্ষায় কিন্তু দেয়, খুব ইম্পর্টেন্ট মায়োটম পেশির ভূমিকাটা। গমনে পাখনার ভূমিকা। মাছের 7টি পাখনা থাকে। পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ায় জলের চাপে ছিঁড়ে যায় না। প্রতি পাখনার গোড়ার মজবুত পেশি সংলগ্ন থাকে এবং পেশিগুলির সংকোচন প্রসারণ ঘটিয়ে মানে মাছ পাখনাগুলিকে সঞ্চালন করে। ওই যে পেশি মানে যে পাখনা সংলগ্ন যে পেশি, এটা যদি আমার পাখনা হয় হাতটা, এখানে যে পেশিগুলো থাকে এর মুভমেন্ট করি আমি কী করছি, আমার পাখনা মুভমেন্ট করাচ্ছি। যত আমি পাখনা মুভমেন্ট করবো, জল ঠেলে মাছকে এগিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে, মানে এইভাবে অ্যাকচুয়ালি ওদের কাজটা হচ্ছে। নেক্সট, গমনে মায়োটম পেশির ভূমিকা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে এটা। ঠিক আছে, দেখো, মাছের নমনীয় মেরুদণ্ডের দুপাশে কানকো থেকে পুচ্ছ পাখনা শেষ পর্যন্ত অক্ষ বরাবর ভি আকৃতি বিশিষ্ট বা ভি আকৃতির মায়োটম পেশি মানে পাওয়া যায় বা থাকে। এই মায়োটম পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন মানে তরঙ্গের মতো সংকোচন হচ্ছে মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হওয়ার ফলে মেরুদণ্ডের দুপাশে পর্যায়ক্রমে আন্দোলিত হয়। মানে মায়োটম পেশি কী হচ্ছে, একটা ভাইব্রেশন, একটা তরঙ্গের সৃষ্টি করছে। এই তরঙ্গের প্রভাবে গোটা মাছটার মধ্যে একটা তরঙ্গের বা একটা ভাইব্রেশনের সৃষ্টি হচ্ছে। এই ভাইব্রেশনটা কী করছে, দুপাশে যথাক্রমে আন্দোলিত হয়ে মাছের সামনের দিকে এগিয়ে যায়। যত বেশি ভাইব্রেশন সৃষ্টি হয়, তত কী হচ্ছে, ও সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা মুভমেন্ট হচ্ছে। পেশি যেদিকে সংকুচিত হয়, মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। ঠিক আছে, পেশিটা যেদিকে সংকুচিত হবে, মেরুদণ্ড সেদিকে বেঁকে যাবে। মায়োটম পেশিগুলির পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদণ্ডটাও পর্যায়ক্রমে দুপাশে আন্দোলিত হতে থাকে, ফলে সামনের দিকে অগ্রসর হতে থাকে। যদি তোমরা কেউ মাছের গমন দেখেছো, দেখবে মাছ কিন্তু মানে এরকম সোজা চলছে এমনটা নয়, কিন্তু ও কিন্তু বডিটা এরকম মুভমেন্ট থাকে। ঠিক আছে, মানে এই পেশি, এই মেরুদণ্ড কিন্তু মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছ, এই মেরুদণ্ড মুভমেন্ট করছে। যখন এই দিকে মুভমেন্ট করছে, মানে বুঝতে হবে কী হচ্ছে, এখন যেটা বললাম, এই যে পেশি যেদিকে সংকুচিত হয়, মেরুদণ্ড সেদিকে বেঁকে যায়। তাহলে মায়োটম পেশি যেদিকে সংকুচিত হচ্ছে সেদিকে বেঁকে যাচ্ছে, আবার অপোজিট দিকে সংকুচিত হচ্ছে, বেড়ে যাচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, বেঁকে যাচ্ছে, আবার সংকুচিত হচ্ছে, বেঁকে যাচ্ছে। এরকম করতে করতে কিন্তু মায়োটম পেশির সাহায্যে মাছটা মুভ করছে, এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে পাখির উড্ডয়ন বা পাখি যে উঠছে না, আমাদের পায়রা টাইপের বা যে কোনো পাখি আর কি। ঠিক আছে, দেখো, এখানে ডানা আর পালক এই দুটোর কথা বলেছে। দেখো, পাখিদের অগ্রপদ ডানায় রূপান্তরিত হয়েছে, যেটা আমরা জানি যে আমাদের যেমন অগ্রপদ হাত, বাঘের সামনে দুটো পা, গরু ছাগলের সামনে দুটো পা, সেরকমই পাখির অগ্রপথ হচ্ছে ডানা। ডানাগুলি পর্যায়ক্রমে উপরের নিচে আন্দোলিত হয়ে পাখিকে উঠতে সাহায্য করে। প্রতিটি ডানা সামনের দিকে প্রশস্ত, পেছনের দিকে ক্রমশ সংকীর্ণ হয়। সামনের দিকটা খুব মোটা হয় বা প্রশস্ত হয় এবং পেছনের দিকটা সংকীর্ণ বা একটু সরু টাইপের হয়, পাতলা হয়, মানে একদম সরু হয় আর কি। পাখির ডানা আন্দোলনের সময় নিচের দিক থেকে বাতাসের চাপ ডানা বেশি পড়লে পাখি সহজে বাতাসে ভেসে থাকতে পারে। ঠিক আছে, যখন চাপ বেশিও পড়ে, তারপর যদি ও বা মানে হাওয়াতে বা বাতাসে যাতে ভেসে থাকতে পারে। ঠিক আছে, পাখিদের দেহে পালক, দেখো, অনেক রকম পালক আছে। অনেক রকম পালক আছে বলতে অ্যাকচুয়ালি 2 রকম পালক আছে, অনেকগুলো পালক আছে, 2 রকমের পালক আছে। একটাকে আমরা বলছি রেমিজেস, আর একটাকে আমরা বলছি রেক্ট্রিসাস। মনে থাকবে তো, রেমিজেস আর রেক্ট্রিসাস। এই দুদিকে যে ডানাটা রয়েছে না, এই দুদিকে ডানা যে 23টি করে বড় পালক থাকে, এই ডানার অগ্রপ্রান্তে 23টি করে বড় পালক থাকছে, এদেরকে আমরা বলছি রেমিজেস। ঠিক আছে, পাখির মানে ডানাতে আর কি যে 23টি করে পালকগুলো থাকছে, তাদেরকে আমরা বলছি রেমিজেস। আর লেজের পাখনা বা পুচ্ছ ভাগে 12টি বড় পালক থাকে, 12টি বড় পালক থাকে, যেগুলো উড্ডয়নে অবশ্য সাহায্য করে বা ওরা সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে মেনলি এটা। ঠিক আছে, তো এদের হচ্ছে রেক্ট্রিসাস। তাহলে 2 রকম পালক পেলাম, একটা রেমিজেস, একটা রেক্ট্রিসাস। রেমিজেস কি? রেমিজেস হচ্ছে যেটা আমাদের ডানার যে পালকগুলো 23টা টোটাল 46টা থাকছে, 23 জোড়া, সেটা হচ্ছে আমাদের ডানার পালক, সেটা হচ্ছে রেমিজেস। আর যেটা পুচ্ছের পাখনা, লেজের পাখনা, পেছনের দিকে যেটা মানে লেজের দিকে থাকছে একদম, সেটা হচ্ছে 12টা থাকে টোটাল, এটা হচ্ছে
সরি, এটা একে বলা হচ্ছে রেট্রিসাস। ঠিক আছে, এই রেট্রিসাস আর রেমিজেস এই দুটো নাম কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই যে পাখি যে উড়ছে না, পাখি উড়াতে কিন্তু বিভিন্ন পেশি হেল্প করে। যেমন এখনই বললাম মাছের ক্ষেত্রে মায়োটম পেশি হেল্প করছে, পাখির ক্ষেত্রেও কিন্তু কিছু পেশি থেকে যারা হেল্প করছে। কারা হেল্প করছে একটু দেখে নিই। তারা হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, আর একটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, আর একটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। এই তিনটে মেনলি এই তিনটে পেশি কিন্তু হেল্প করছে ওড়ার ক্ষেত্রে। ঠিক আছে, আর বেশি কিছু এখানে ইম্পর্টেন্ট নয়। মানুষের গমন আমরা জানি পায়ের সাহায্যে করে, যেটা দ্বিপদ গমন হয়ে থাকে আমাদের, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে। আর এখানে একটু বলে দিই, মানুষের হোমোসেপিয়েন্স দ্বিপদে মানে দ্বিপদ গমনে প্রধানত দুটি পায়ের সঙ্গে অস্থি সন্ধি, অস্থি সংলগ্ন পেশি মানে বিভিন্নভাবে কাজ করে। অস্থি সংলগ্ন ঐচ্ছিক পেশির পর্যায়ক্রমিক সংকোচন বা ফ্লেকশন বা প্রসারণ বা এক্সটেনশনের ফলে অস্থির নিকটবর্তী দূরবর্তী সঞ্চালন ঘটে। এক্সটেনশন একটু বলে দিই, দুটো আছে, একটা হচ্ছে ফ্লেকশন, একটা হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, যখন আমরা সাপোজ এই হাতটা আমি দূরে সরালাম, এইটা হচ্ছে এক্সটেনশন। এই হাতটা যখন দূরে সরালাম, এটা হচ্ছে এক্সটেনশন। যখন কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে ফ্লেকশন। যখন কাছে নিয়ে আসছি ফ্লেকশন, দূরে সরালে এক্সটেনশন। ঠিক আছে, এখনই পেশি নিয়ে আমরা পড়বো। আচ্ছা, এছাড়া কি আর দেহের ঊর্ধ্বাংশের অগ্রগতিতে দেহের ভারকেন্দ্রের পরিবর্তন ঘটে, ফলে দেহকাণ্ড সামনের দিকে পতনের সম্মুখীন হয়। এই পতন রোধ করার জন্য বাঁ পা সামনের দিকে প্রসারিত হয়, বা বাঁ পায়ের অগ্রগতির সময় প্রথমে গ্যাস্ট্রোকেনিমিয়াস নামক কাফ পেশি সংকোচন গোড়ালির অস্থিতে চাপ পড়ে, ফলে গোড়ালি উত্তোলিত হয়। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে কীভাবে গমনটা হচ্ছে, কোন পেশি কাজ করছে, কীভাবে কাজ করছে এবং কীভাবে গমনটা হচ্ছে। পরক্ষণে এক্সটেন্সর ডিজিটেরিয়াম পেশি সংকোচনে পায়ের সম্মুখভাগেও অগ্রসর হয়। পা মাটি থেকে সম্পূর্ণভাবে উত্তোলিত হয়ে সামনের দিকে অগ্রসর হলে সমগ্র পেশিগুলি প্রসারিত হয় এবং পেশির প্রসারণ ও মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণের ফলে পা মাটিতে পুনরায় নেমে আসে। মানে এই যে সাপোজ এই যে এরকম করে যে আমরা হাঁটছি, একটা পা তুলছি, সেখানে পেশির সংকোচন হচ্ছে, দিয়ে যখন তুলছে একটা পা বডি সামনে থেকে ঝুঁকে যাচ্ছে, দিয়ে আরেকটা পা জাস্ট ওখানে পড়ছে, ওই পড়াটায় যে মানে এই ফ্লেকশন আর এক্সটেনশন, তারপর আবার সেম জিনিস আবার এই রিপিটেডলি হচ্ছে। এভাবে তো আমরা কী করছি, হাঁটছি, তাই না? এইটাই বলা হচ্ছে আর কি। ঠিক আছে, এইবার দেখো আমাদের কিছু এক সেকেন্ড, হ্যাঁ, মানুষের গমনে সচল মানে এই বাকি যেটা আছে একবার জাস্ট দেখে নেবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, অবশ্যই ইম্পর্টেন্ট আছে। যেমন আমি একটা ছোটো জিনিস বলে দিই, দেহের ভারসাম্য বজায়, মানে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে বলে বলছি, এক্সট্রা নয়, বইয়ে আছে তোমাদের, মানে সিলেবাসই আছে, বাট আমি জাস্ট বলে রাখছি। দেহের ভারসাম্য বজায় থাকে, মানে এছাড়া গমনের সময় লঘু মস্তিষ্ক অন্তঃকরণে অবস্থিত অর্ধচন্দ্রাকার নালিকা অটলিক যন্ত্র দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে আমাদের ডান পা বা পা ঠিকভাবে চলে তো দেহের ভারসাম্য মেনটেন করছেই। মানে আমরা একটা পা যদি কিত 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 করে যদি আমি চলি এরকম করে, পড়ে যাওয়ার চান্স থাকে। এক পায়ে চলা পসিবল নয়, ঝাঁপি চলতে হবে, তাতে পড়ে যাওয়ার চান্স থাকে, ডিসব্যালেন্স হওয়ার চান্স থাকে। তো একটা পা পড়ছে, একটা পা উঠছে, আরেকটা পা পড়ছে, আরেকটা পা উঠছে, আরেকটা পা পড়ছে, এরকম করতে করতে বডিটাকে কী হচ্ছে, এটা ব্যালেন্স রাখছে। তো এরকমই বডিটাকে মানে দেহের ভারসাম্য বজায় রাখতে আরেকটা বডিতে পার্ট আছে যে সাহায্য করে, মানে ইম্পর্টেন্টলি রোল প্লে করে, সে হচ্ছে অটলিত যন্ত্র, আমাদের কানে থাকে। ঠিক আছে, দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। ঠিক আছে, দেহের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। পদ্ধতিটি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। অন্তঃকর্ণের ভেস্টিবিউলে অর্ধচন্দ্রাকার নালীর অ্যাম্পুলাতে সংবেদনশীল, এটা মানে কেটে গেছে একটু বেশি, অ্যাম্পুলাতে সংবেদনশীল কোষ থাকে। এখানকার এন্ডোলিম্ফে অটলিত কণিকা ভাসমান অবস্থায় থাকে। কি থাকে? অটলিত কণিকা। কোথা থেকে বেরোচ্ছে? অটলিত যন্ত্র থেকে ভাসমান অবস্থায় থাকে। যখন দেহভঙ্গিমা পরিবর্তিত হয় তখন অটলিতের মাধ্যমে সংবেদনশীল কোষগুলি উদ্দীপ্ত হয়। উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে লঘু মস্তিষ্কে পৌঁছায়। লঘু মস্তিষ্ক থেকে উদ্দীপনা গুরু মস্তিষ্কে পৌঁছালে দেহের ভারসাম্য বজায় থাকে, মানে আলটিমেটলি ব্রেনই কাজ করছে। ঠিক আছে, আমাদের অটলিত যন্ত্র থেকে যে একটা ফ্লুইড বা একটা যে কণিকাটা বেরোচ্ছে আর কি, সেই ফ্লুইডটা গিয়ে পুরো আলটিমেটলি কোথায় কাজ করছে? লঘু দেখো এখনই বললাম
কোথায় কাজ করছে? লঘু মস্তিষ্কে পৌঁছাচ্ছে, লঘু মস্তিষ্ক থেকে উদ্দীপনা আবার গুরু মস্তিষ্কে পৌঁছাচ্ছে, গুরু মস্তিষ্কে পৌঁছায় কিন্তু কী হচ্ছে, পৌঁছিয়ে আমাদের বডির ব্যালেন্সটা মেনটেন হচ্ছে, দেহের ভারসাম্যটা বজায় থাকছে। ওকে, আচ্ছা দেখো, মানুষের গমনে সচল সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা দেখবে। ফার্স্ট হচ্ছে দেখো সচল সন্ধি, যেটা হচ্ছে মুভেবল যে জয়েন্টসগুলো, যেমন দুটি অস্থির সংযোগস্থলকে আমরা জানি অস্থি সন্ধি বলি। যেমন ধরো এই পার্টটাই কোনোই, এটা একটা অস্থি সন্ধি বা হাঁটু অস্থি সন্ধি। তো দুটো হাড়ের যে জয়েন্টটা সেটা আমরা অস্থি সন্ধি বলি, আমরা জানি। তো যেসব অস্থি সন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থি সন্ধি বলে, যেমন বল সকেট, কবজা সন্ধি, ঠিক আছে। যেগুলো মানে নড়াচড়া করতে পারে তাদেরকে আমরা সচল সন্ধি বলে থাকি, ঠিক আছে। এবার দেখো সাইনোভিয়াল অস্থি সন্ধি, মানে সাইনোভিয়াল দেখো অস্থি সন্ধির যে পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে থাকে তাকে সাইনোভিয়াল পর্দা, এবং সাইনোভিয়াল পর্দার মধ্যে একটি ক্ষুদ্র গহ্বর থাকে, তার মধ্যে সাইনোভিয়াল গহ্বর, মানে তাকে সাইনোভিয়াল গহ্বর বলে। সাইনোভিয়াল পর্দা থেকে খরিত সাইনোভিয়াল তরল এই গহ্বরে সঞ্চিত হয়। এই তরল সংযুক্ত অস্থি দুটিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে। অস্থি সন্ধিগুলি লিগামেন্ট নামক এক প্রকার বন্ধনীতে আবদ্ধ থাকে, সেই সঙ্গে টেন্ডেন বা কন্ডরা অস্থি দুটিকে পেশির সঙ্গে যুক্ত রাখে, কেবলমাত্র সচল সন্ধিগুলি গমনে সাহায্য করে। এই জিনিসটা একটু ভালো করে দেখব, মানে জাস্ট মনে রাখবে যে দুটো অস্থি মাঝখানে বা দুটো হাড়ের মাঝখানে ঘর্ষণজনিত আঘাতকে মানে প্রতিহত করার জন্য বা ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করার জন্য হাড়গুলোকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করার জন্য ওদের মাঝখানে থেকে সাইনোভিয়াল ফ্লুইড, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, গুলিয়ে ফেলে অনেকে। সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের সাথে অনেকে গুলিয়ে ফেলে। সাইনোভিয়াল ফ্লুইড থাকে অস্থি সন্ধিতে, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড থাকে ব্রেন সংলগ্ন অংশে, ঠিক আছে। তো এটা একটু ভালো করে মনে রাখবে যে সাইনোভিয়াল ফ্লুইডটা কোথায় থাকছে, অস্থি সন্ধি দুটো হাড়ের জয়েন্টে। ওকে, আচ্ছা এবার দেখো সচল অস্থি সন্ধির প্রকারভেদ। তাহলে কি বলছে, এক হচ্ছে কবজা সন্ধি, একটা হচ্ছে বল সকেট। দেখো কবজা সন্ধি কি বলছে, একটি অস্থির গোল প্রান্ত থেকে, মানে যখন অপর অস্থির অর্ধগোলাকার অবতল সঙ্গে যুক্ত থাকে, গমনের সময় কোনোই অস্থি সন্ধির সাহায্যে হাত ভাঁজ করতে এবং হাঁটুকে অঞ্চলে পা ভাঁজ করতে সাহায্য করে। কাজ কি, এই ধরনের অস্থি সন্ধিগুলি কেবলমাত্র মানে কেবল একটি নির্দিষ্ট দিকে যায়, প্রায় 180 ডিগ্রি সঞ্চালিত হয়, বিপরীত দিকে সঞ্চালিত হয় না, ঠিক আছে। যেমন হাঁটু, ফিমারের সঙ্গে টিবিয়া ও প্যাটেলার সংযোগ, কোনোই হিউমারাসের সঙ্গে রেডিয়াসের হিউমারের সঙ্গে রেডিয়াসের, ফিমারের সঙ্গে ফিমারের সঙ্গে আমার টিবিয়া আর প্যাটেলার সংযোগ হচ্ছে সেটা। তো এটাই বলতে চাইছি যে এগুলো হচ্ছে কবজা সন্ধির মাধ্যমে। আর কি বল সকেট, আমরা এটা কাজ কি, এই ধরনের অস্থি সন্ধি সংশ্লিষ্ট অঙ্গকে সকল দিকে সঞ্চালিত করতে সাহায্য করে। যেমন স্কন্দ সন্ধি, স্ক্যাপুলার সঙ্গে হিউমারাসের সংযোগ। উরু সন্ধি, ফিমার ও শ্রেণীচক্রের মানে সন্ধি, ঠিক আছে। যেমন এই হাতটা আমরা এই পুরো রোটেশন করতে পারবো, ঠিক আছে। কিন্তু এই পার্টটা কিন্তু আমরা এইভাবে ঘোরাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমি উল্টো দিকে যদি করতে চাই কিন্তু হবে না, মানে কিন্তু হাতটা একদম পুরো রোটেশনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা বলবে এটাও তো এইভাবে ঘোরাতে পারছি, কিন্তু এটা এই যাচ্ছে, অপোজিটে কিন্তু যাবে না। কিন্তু এইখানটা আমি যেইভাবে ইচ্ছা আমি নিয়ে যেতে পারবো। বোঝা যাচ্ছে জিনিস, পার্থক্য বোঝা যাচ্ছে। এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে যে কবজা সন্ধি আর বড় শোকের কিন্তু পুরো রোটেশনটাকে অ্যালাউ করে, পুরো রোটেশনটা সম্ভব, ঠিক আছে। এই দেখো, এই ধরনের অস্থি সন্ধি সংশ্লিষ্ট অঙ্গকে সকল দিকে সঞ্চালিত করতে সাহায্য করে, সকল দিকে সঞ্চালিত হবে। কিন্তু কবজা সন্ধির ক্ষেত্রে কিন্তু সকল দিকে হবে না, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সঞ্চালিত হবে, ঠিক আছে। ওকে, এবার দেখো নেক্সট আসছি আমরা কঙ্কাল সংলগ্ন পেশি। দেখো কি কি আছে, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন। ভালো করে দেখবে। ফ্লেকশন, যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে, এখনই বললাম ফ্লেকশন মানে কাছে আসছে, এক্সটেনশন মানে দূরে যাচ্ছে, ঠিক আছে। যে প্রক্রিয়ায় সন্ধিস্থল প্রসারিত হয় এবং অর্থাৎ ভাঁজ করা অঙ্গকে দূরে যেতে সাহায্য করে, ফ্লেকশন এক্সটেনশন, ঠিক আছে, দূরে যেতে সাহায্য করছে, তাকে এক্সটেনশন। এবং অংশ নেওয়া পেশিকে এক্সটেনশন পেশি বলা হয়। যেমন ট্রাইসেপস পেশি সংকুচিত হলে ভাঁজ করা হাত সোজা হয়, অর্থাৎ পুরো বাহুর কাছ থেকে দূরে সরে যায়, সরে যাচ্ছে, ঠিক আছে। অ্যাবডাকশন কি বলছে, যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় তাকে অ্যাবডাকশন বলে। যে প্রক্রিয়ায়
কোনো অঙ্গ দেহ থেকে দূরে সরে যাচ্ছে, হাত হোক, পা হোক, যে কিছু। যেমন ডেল্টয়েড পেশি হাতকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে। ওকে, অ্যাবডাকশন, আচ্ছা এটা অ্যাবডাকশন গেল। এবার অ্যাডাকশন কি বলছে? যে প্রক্রিয়ায় কোনো অঙ্গকে দেহাক্যের নিকটবর্তী হতে সহায়তা করে তাকে অ্যাডাকশন বলে। অংশগ্রহণকারী পেশিকে অ্যাডাক্টর পেশি বলে। যেমন ল্যাটিসিমাস ডরসি হাতকে দেহাক্যের নিকটবর্তী হতে সাহায্য করে। তাহলে এই অ্যাডাকশনটাই ফ্লেক্সন, এক্সটেনশন হচ্ছে অ্যাবডাকশন। একটা কি করছে? দূরে নিয়ে যেতে সাহায্য করছে, একটা কাছে নিয়ে আসতে সাহায্য করছে, ঠিক আছে? আর হচ্ছে রোটেশন, যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ অবর্তিত হয় তাকে রোটেশন, এবং অংশগ্রহণকারী পেশিকে রোটেটর পেশি বলা হয়। যেমন পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত করতে সহায়তা করে। পাইরিফর্মিস ফিমারকে আবর্তিত করতে সহায়তা করে। তো এখানে যে পেশিগুলো আমরা পেলাম তারা কী করছে? শরীর থেকে দূরে নিয়ে যাচ্ছে, বা কাছে, মানে হাত যদি দূরে ছুরি বা পা যদি দূরে ফেলি আর কি, এরকম আর কি, ঠিক আছে? দূরে নিয়ে যেতে সাহায্য করছে আর কাছে নিয়ে আসতে সাহায্য করছে। আর একটা রয়েছে রোটেশন, যে প্রপার মুভমেন্টে বা একদম ভালো রকম মুভমেন্টে বা একদম কী বলবো আবর্তনে, একদম ঘোরাতে আর কি সাহায্য করছে, সেটা হচ্ছে রোটেশন, ঠিক আছে? যেমন এখনই বললাম আমরা পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তনে সহায়তা করে বা আবর্তিত হতে সহায়তা করে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মানে বিভিন্ন পেশি বা প্রাণীদের গমনের জন্য বিভিন্ন যে পেশি যেসব হেল্প লাগে আর কি, মানে মুভমেন্টের জন্য যে সমস্ত পেশি বা যাদের হেল্প লাগে সেইটা। তো এই হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট চ্যাপ্টার, জীবজগতের নিয়ন্ত্রণ, যেটা ফার্স্ট চ্যাপ্টার আমাদের মাধ্যমিকের। এরপরে আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। নেক্সট ক্লাস আমাদের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে হবে। তো এই গোটা চ্যাপ্টারের পুরো ভিডিওস, পুরো সব মানে সেশনগুলো, সব ক্লাসগুলো ইউটিউবে আপলোড করা আছে। যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিও। এই পুরো সেশনগুলো যদি তোমরা কমপ্লিট করো, আশা করছি যে এক একটা চ্যাপ্টার থেকে মানে যেই ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেগুলো কিন্তু তোমরা মানে মানে টপিক থেকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেখান থেকে তোমরা কোশ্চেন এলে অবশ্যই অ্যান্সার দিতে পারবে। আর বারবার করে দেখো, যদি মনে হয় কি যে না একবার আমি বুঝতে পারছি না, আরেকবার দেখলে, কারণ একটা জিনিস কি জানো, যতবার আমরা কোনো এডুকেশনাল ভিডিও যতবার দেখি ততবার কিন্তু আমাদের মানে প্রতিবার মনে হচ্ছে নতুন নতুন কিছু জানতে পারছি, ঠিক আছে? তো যদি একবারে না হচ্ছে বারবার করে দেখো, কিন্তু চেষ্টা করো একটা টপিক যেন ভালো করে বুঝে নেওয়া যায়। ওকে, নেক্সট দিন আমরা সেকেন্ড চ্যাপ্টার স্টার্ট করবো। ওকে, ফাইন, সো বাই।